আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক বেনি মুখ ড্যাশ করিয়া কহিল, বিকৃত করিয়া কহিল। একের দুই বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। কার ঘুম হইল না? রমার। একের তিন ঘেঁষবেন না ওদের কাছে ঘেঁষা উচিত নয়, কারণ ওরা নেই রাজ্যের বাসিন্দা। একের চার গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। একের পাঁচ রৌদ্রে যেন ড্যাশ গন্ধ লেগে আছে স্বপনের। একের ছয় কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। কে করলেন? জানকীনাথ ঘোষাল। একের সাত বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে কে বেড়াতে আসে? ডাহুক মেয়েরা। একের আট দুর্গা নারকেল মালায় নিয়েছিল তেল। একের নয় খানিকটা পরে মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। কে মোহনভোগ দিয়েছিল? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। একের দশ অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? পুজোর বাকি ছিল 22 দিন। একের 11 গন্ধটা কেবলই যার কথা মনে করায় অপুকে, তিনি হলেন অপুর ঠাকুরদা। দুয়ের দাগে আসি। দুয়ের একে দিয়েছে বৃথা সময় নষ্ট করো না। অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে? অনুজ্ঞাবাচক বাক্য। দুয়ের দুই বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল না সূচক বাক্যে পরিবর্তন। বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারল না। দুয়ের তিন সাবাস দারুণ খেলছো। নিম্নরেখ পদটি কোন শ্রেণীর অব্যয়? আবেগসূচক অব্যয়। দুয়ের চার দিয়েছে দুয়ের চারে বলেছে প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুইটি বাক্যে ব্যবহার করো। সাদা। সাদা এখানে 5 রকমের অর্থ দেয়া আছে আর তার সাথে বাক্য আছে। তো একে আছে সরল অর্থে, কাশেম আলীর মতো সাদা মনের মানুষ গোটা ঘটমপুর গ্রামে আর নেই। দুই হচ্ছে রং বিশেষ, সুকন্যাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়। এছাড়া আছে সাদা মানে সহজ এবং স্পষ্ট, রাজু সাদা কথার মানুষ। 4 অলিখিত, শিশুর মন সাদা কাগজের মতো। 5 অলংকার বর্জিত, বিয়ের কনেকে সাদা হাতে একদম মানায় না। তো এখান থেকে যে কোনো দুইটি লিখে দেবে। 3-এর দাগে আসি। 3-এর একে দিয়েছে রমা আকবরকে ডেকে এনেছিল কেন? রমা আকবরকে ডেকে এনেছিল কেন? কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমার কাছ থেকেও রমেশ সহযোগিতা না পেয়ে স্পষ্টভাবে জানিয়ে যায় গরিব গ্রামবাসীর স্বার্থ সে লঙ্ঘিত হতে দেবে না। তাদের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য নিজেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রমেশের এই মন্তব্যেই রমা বুঝেছিল এক বিরাট অনর্থ ঘটতে চলেছে। তাই সে পীরপুরের প্রজা, 5 গ্রামের সর্দার খ্যাতনামা লাঠিয়াল আকবরকে বাঁধ রক্ষার জন্য ডেকে এনেছিল। 3-এর 2 দিয়েছে একটা বেওয়ারিশ ভিখারির বর্ণনা দাও। এটা তোমাদের অচিন্ত কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতা থেকে দিয়েছে। 76 পেজে আছে। লিখবে বেওয়ারিশ ভিখারিটির কিছু নেই। শোয়ার জন্য ছিল তার একটা ফুটপাত আর তার মাথার উপরে কোনো ছাদ ছিল না। ভিক্ষার জন্য তার একটা পাত্র ছিল, তার মধ্যে ছিল প্রকাণ্ড একটা ফুটো। আর সেই বেওয়ারিশ ভিখারিটি রক্ত মাংসে দলা পাকিয়ে গিয়েছিল। 3-এর 3 বলেছে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। পাঠ্যাংশে উল্লেখিত কোন কোন গাছের বীজ কোন কোন সময় পাকে? ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, যেমন আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পেকে থাকে। 3-এর 4 দিয়েছে ডিঙিটির বর্ণনা দাও। জলে তা এই যে কোথায় গেল? ডিঙিও ভাসিছে কার জলে? ডিঙিটি কেমন? ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে। তাহলে ডিঙিটির বর্ণনা লিখবে ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে। আচ্ছা, এটা যেহেতু 2 নম্বর আছে এর সাথে আরেকটু লিখে দিতে পারো। এই যে জলশিরি নদীর তীরে বহুকাল ধরে হিজল গাছের সঙ্গে বাঁধা রয়েছে একটি জীর্ণ পুরাতন ডিঙি নৌকা। আর ডিঙিটি কোথাও কোথাও ঝাঁঝরা ফোপড়া হয়ে পড়েছে, কিন্তু কে যে ডিঙিটির মালিক তা কারোর জানা নেই। বহু সময় অতিক্রান্ত হয়ে গেছে, হয়তো পাতা যেমন ঝরে পড়ে বৃন্ত থেকে, তেমনি মালিক হারিয়ে গেছিল পৃথিবীটা থেকে। তাই ডিঙিটা বাঁধাই রয়েছে হিজলে, মালিকের দেখা নেই। 3-এর 5 দিয়েছে ফুর্তির চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো। অদ্ভুত খেয়াল সম্পর্কে যা জানো লেখো।
এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা থেকে দিয়েছে। এই যে ফুর্তি চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো, তাই অদ্ভুত খেয়াল সম্পর্কে যা যেন লেখো। তাই একদিন হঠাৎ খেতে খেতে তিনি বলেছিলেন কি সন্দেশ খাওয়া নাটোরের উদ্দেশ্যে, মহারাজা নাটোরের উদ্দেশ্যে বলেছিলেন যে কি সন্দেশ খাওয়াচ্ছেন, যে টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ানোর জন্য মহারাজকে অনুরোধ করেছিলেন। তার ইচ্ছা, কারণ বক্তার ইচ্ছা ছিল যে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাবেন। আচ্ছা, এখানে বক্তা বলবেন যে অবনীন্দ্রনাথ ঠাকুর, যে ফুর্তি চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো, উদ্ধৃতিটি নেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাটোরের কথা থেকে। তো এখানে বক্তা হলেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ফুর্তির চোটে একদিন নাটোরের মহারাজার উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি যেন তাদেরকে গরম গরম সন্দেশ খাওয়ান, কারণ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খেতে খুব ভালো লাগবে। আর তিনি মহারাজা যে সন্দেশগুলো আনছে সেগুলো টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এইরকম সব অদ্ভুত অদ্ভুত খেয়াল তার মাথায় আসতো। চারের দাগে আসি। চারের একে বলেছে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম, কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন। অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। যাওয়ার সময় কবি যে গাছটাকে নীরস পত্রহীন রুক্ষ অবস্থায় দেখেছিলেন, ফেরার সময় তার গায়ে কচি পাতা, ডাল ভরা সুগন্ধি ফুল এবং পাখিদের সমাবেশ প্রাণের সঞ্চার করেছে। লক্ষ্য করার মতো অসম্ভব এই পরিবর্তনের জন্য কবির চোখে অবিশ্বাসের ঘোর ছিল। দিয়ে দিয়েছে যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে, আর কেনই বা লেখক এমন তুলনা করেছেন। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথের বাড়ি অর্থাৎ নাটোরের রাজবাড়িটিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে। পুরাণ অনুসারে ইন্দ্র স্বর্গের বিশিষ্ট দেবতাদের অন্যতম, তিনি সৌন্দর্যের দেবতা। তাই তার পুরী অর্থাৎ রাজপ্রাসাদটি অত্যন্ত সুন্দর, সুরম্য, মনোহারী। সেটি বিশালতায় যেমন অনন্য, তেমন সৌন্দর্যে সৌকর্যে অতুলনীয়। নাটোরের রাজবাড়িটিও বিশাল, এবং ঝাল লণ্ঠন, তাকিয়া, সুন্দর ও দামি ফুলদানি, কার্পেট ইত্যাদি বিভিন্ন সুন্দর দ্রব্যে সমস্ত বাড়ি ও বৈঠকখানা সুসজ্জিত। সমস্ত রাজবাড়িটি যেন হয়ে উঠেছে সৌন্দর্যের আধার, এক প্রাসাদ। তাই ইন্দ্রপুরীর সঙ্গে রাজবাড়ি তুলনা করা হয়েছে। 4-3 বলেছে আমাদের তো জয় জয়কার। কি কারণে লেখক এবং তার সঙ্গীদের জয় জয়কার হলো। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদ্যাংশে নাটোরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না, তারা ইংরাজি ভাষাই চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি 2 ভাগে বিভক্ত হলো। বড়রা ইংরাজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা বাধা দিতে থাকলো। অবশেষে বাধ্য হয়ে নেতৃত্ব স্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। 4-4 বলেছে অপু দুর্গা চড়ুইভাতিতে আর একজন যোগ দিয়েছিল, তার পরিচয় দাও। চড়ুইভাতিতে যে যোগ দিয়েছিল সে হচ্ছে বিনি। চড়ুইভাতির মাঝামাঝি সময়ে কালী চক্রবর্তীর মেয়ে বিনি এসেছিল। দুর্গা বিনিকে চড়ুইভাতিতে যোগ দিতে বলেছিল। যুগীর বামুন কালী চক্রবর্তীর মেয়ে, তার গায়ের রং কালো। সে যখন দুর্গাকে ডাকতে এসেছিল তার পরনে ছিল আধময়লা শাড়ি, হাতে ছিল সরু সরু কাঁচের চুড়ি। একটু লম্বা গড়ন ও সাদাসিধে এই মেয়েটি দুর্গাদের সঙ্গে বনভোজনে যোগদান করেছিল। 4-5 যোগ শব্দটি ভিন্ন অর্থ দেখিয়ে 3টি পৃথক বাক্য ব্যবহার করো। আচ্ছা, 3টে বাক্যে নিয়ে যেতে হবে। চোখ হচ্ছে যখন প্রকৃত জ্ঞান লাভ করা। প্রথমে লোকটি স্বরূপ বুঝতেই পারেনি, পরে তোমার কথায় আমার চোখ ফুটলো। 2 হচ্ছে প্রমাণ সহ বোঝানো। দিদিভাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দোকানের দাঁড়িপাল্লাটি গোলমেলে। 3 হচ্ছে দিশাহারা অবস্থা। গাছের তলা দিয়ে যেতে যেতে মাথায় ডাব পড়ে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখলাম। 5-এ আসি। 5-এর একে দিয়েছে কি করে বুঝবো আসলে কি করতে হবে। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল, আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়। তো লিখবে আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল।
এরপরে যে আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? আশাপূর্ণা দেবী রচিত কি করে এই গল্পটিতে 6 বছরের ছেলে বুকু অতিথিদের সামনে নানা কথা ফাঁস করে দিয়ে তার বাবা মাকে অপদস্থ করেছিল। তার বাবা মার মনে হয়েছে যে ছেলে বাইরের লোকের সামনে বা মা বাবার সম্মান নষ্ট করে, তাকে মেরে তক্তা করাই উচিত। মার খেতে খেতে শেষ পর্যন্ত বুকু তার আচরণের কারণ জানিয়েছে। তখন বোঝা গেল যে সে আসলে মায়ের উপদেশই মান্য করেছিল। মা তাকে বলেছিলেন সর্বদা সত্য কথা বলতে এবং কারো কাছে কিছু না লুকোতে, অথচ সেটা করেছে বলেই তারা রেগে গিয়েছেন। তাই বুকুর অসহায় প্রশ্ন, কি করে বুঝবো আসলে কি করতে হবে? আমার মনে হয় আসলে কি করা উচিত সেটা বড়দের বোঝা দরকার। এই প্রসঙ্গে একটা মন্তব্য লেখিকা স্বয়ং গল্পের মধ্যেই করেছেন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। আসলে ছোটদের সামনে যে কোনো বিষয় আলোচনা করার সময় বড়দের সতর্ক থাকা উচিত। শিশু মন কাদামাটির মতো নরম, তাকে যে ছাঁচে ফেলা হবে তার চরিত্র তেমন ভাবেই গড়ে উঠবে। তাই ছোটদের কোনো উপদেশ বা শিক্ষা দেওয়ার সময় বড়দেরও খেয়াল রাখা উচিত যে সেই শিক্ষা বা উপদেশ কতটা বাস্তবসম্মত। কারণ ছোটদের বুদ্ধি অপরিণত, তারা যদি বড়দের কথা মেনে চলতে গিয়ে বুকুর মতো অঘটন ঘটায়, তখন কিন্তু বড়রা নিজেদের কথা ও কাজের অসঙ্গতির কথা মনে রাখেন না এবং ছোটদের শাসন করেন। তাই আসলে বড়দেরই সতর্ক হয়ে ছোটদের মানুষ করা উচিত। 5-2 বলেছে, মানুষ বড় কাঁদছে। কি কারণে কবি এই কথা বলেছেন? কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় দুর্দিনে মানুষের অসহায়তা দেখে ব্যথিত কবি উদ্ধৃতাংশটি উচ্চারণ করেছেন। স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো বিপদে বা দুঃখে পাশে থাকে না বলে অসহায় মানুষেরা কেবল বৃথায় চোখের জল ফেলছে, তাদের অশ্রুপাত কাউকে বিচলিত করছে না। মনুষ্যত্বের এই অবক্ষয়ে কবি উদ্ধৃত কথাটি বলেছেন। আর কাকে পাশে দাঁড়াতে অনুরোধ করেছে বলে? কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি আর হীনতা সরিয়ে অসহায় মানুষদের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, কবি এটাই চেয়েছেন। 6 দিয়েছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। তো লিখবে, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু বলে খবরের কাগজ এখানে এবেলা লেখা আছে। ঠিকানা দেবে, বিষয় যত্রতত্র আবর্জনা স্তূপ থেকে দূষণজনিত সমস্যা। সবিনয় নিবেদন, ডাঙ্গালপাড়া মেন রোড এখন মানুষ চলাচলের অযোগ্য। রাস্তার মাঝখানে যত্রতত্র আবর্জনা স্তূপীকৃত হয়ে পাহাড়ের আকার ধারণ করছে, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। এইসব আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বের হওয়া তো স্বাভাবিক, যার জ্বালায় পাড়ার মানুষের জীবন অতিষ্ঠ। এছাড়াও পাশাপাশি এইসব পচা আবর্জনা থেকে মশা মাছি বাহিত হয়ে আন্ত্রিক কলেরা, টাইফয়েড, জন্ডিসের মতো ভয়াবহ সংক্রামক রোগগুলিও যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও কুকুর বেড়াল সেই সব আবর্জনা চতুর্দিকে ছড়িয়ে পথঘাট অত্যন্ত নোংরা করে তুলেছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের সার্বিক অক্ষমতাকে এবং সচেতনতার অভাবকেই দায়ী করতে হয়। সেই কারণেই আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রে এই চিঠি প্রকাশ করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও প্রশাসন তথা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আশা করি আমার এই পত্রটি প্রকাশে সাহায্য করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে নাম লিখে দেবেন।